সৈয়দ রেজওয়ান হাসান এবং খলিলুর রহমান এই দুজনে মিলে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে জামাতকে ঠকিয়ে দিয়েছে। মানে জামাত আর বিএনপি দুটি প্রধান দল, এই সিদ্ধান্তটা অন্তর্বর্তী সরকার কিভাবে নিয়েছিলেন? এটা একটা প্রক্রিয়া যে আমরা তো হারি নাই, আমাদেরকে হারিয়ে দিয়েছে। সেটি হচ্ছে জামাত ইসলাম আবার বলেছে যে খলিলুর রহমান সাহেব গুপ্ত বিএনপি ছিলেন। যখন মানুষ কোনো কিছু হারায়, পরাজিত হয়, তখন তার ঈমান নষ্ট হয়ে যায়। গরু যদি হারায় যায় তখন অনেক সময় দেখা যাচ্ছে, আমরা ছোটোকালে পড়েছি যে গরু হারানোর পরে অনেকে নিজের স্ত্রীকে মা বলে ডাকে। এখন জামাত যেখানে নিশ্চিতভাবে ছিল যে তারাই বিজয়ী হবে, তো সেখানে পরাজিত হওয়ার পরে তো এখন সন্দেহ তাদের সবার দিকে আসছে, সবার দিকে। তারা এমন কোনো মানুষ নেই এই মুহূর্তে যাদেরকে তারা সন্দেহের বাইরে রেখেছে। তো সেইখানে সৈয়দ রেজওয়ান হাসান সম্ভবত আমাদের আব্দুল তুষার ভাইয়ের সমসাময়িক বন্ধু মানুষ আর কি। তো তার উচিত ছিল একটু সতর্ক হয়ে কথাবার্তা বলার, কেননা রাগের সময় কথা একটু নিয়ন্ত্রণে রাখতে হয়। তো সে হয়তো এইভাবে বুঝাতে চায়নি। সে যে জিনিসটা বুঝাতে চেয়েছে তা হলো যে ওই সময়টিতে মাজার ভাঙা হচ্ছিল, নারীর প্রতি সহিংসতা দেখানো হচ্ছিল, এবং বাংলাদেশে একটা উগ্রবাদ, এই উগ্রবাদ বলতে কেবল জামাত নয়, যেটাকে র্যাডিক্যাল ইসলাম বলা হয়, সেই র্যাডিক্যাল ইসলামের নামে প্রচণ্ড একটা উগ্রবাদ বাংলাদেশে চালু হয়ে গেছিল গত 17 মাসে। তো সেখানে রেজওয়ান হাসানের নেতৃত্বে যে সকল উপদেষ্টা রয়েছেন, তারা নির্বাচনকে মিন না করে ওটাকে বোঝাতে চেয়েছেন যে ওই সময়টাতে যেভাবে মুসলিম উগ্রবাদটা বেড়ে যাচ্ছিল, নারীর প্রতি সহিংসতা বেড়ে যাচ্ছিল, মাজারগুলো যেভাবে ভাঙা হচ্ছিল, বাংলাদেশে একটা তালেবান রাষ্ট্র হয়ে যাচ্ছিল, ওই জায়গাটা তারা হতে দেননি। এই কথাটাই আসলে তিনি বুঝাতে চাচ্ছেন বলে পরবর্তীতে তার বক্তব্যে আমি দেখলাম। কিন্তু জামাত যেটা বলছে যে না, আসলে সে ইন্ডিকেট যাদেরকে করেছে নিজের দিকে টেনে নিয়েছে, রাইট, নিজের দিকে টেনে নিয়েছে। বিকজ জামাত এখানে আসলে আমাদের দেশে তো এখনো পর্যন্ত আমরা যারা পলিটিক্যাল অ্যানালিস্ট হয়েছে, আমরা তো ঠিক ওইভাবে স্পষ্ট বলতে পারি না। তো এখন সৈয়দ রেজওয়ান হাসান যে কথা বলেছে যে ঠিক আছে, জামাত যদি এটা নিজের ঘাড়ে নিয়ে নেয়, তাহলে জামাতকে বলতে হবে হ্যাঁ আমরাই মাজার ভেঙেছি। তারপর তাদেরকে বলতে হবে হ্যাঁ আমরাই নারীর প্রতি সহিংসতা করেছি, আমরাই নারীকে আব্রুর মধ্যে রাখার চেষ্টা করেছি। আমি তো এই নির্বাচনের 2 দিন আগেও এই টেলিভিশনে আপনাদের মতো যারা উপস্থাপন করে অনেক মেয়ের সঙ্গে কথা বলেছি, সবার মধ্যে টেনশন, বলে যে ভাইয়া কি হবে, আমাদেরকে কি হিজাব পড়তে হবে কিনা, আমরা কি চাকরি টাকরি করতে পারবো কিনা। তো আমাকে তাদেরকে আশ্বাস দিতে হয়েছে যে না বোন, কোনো অসুবিধা নেই, জামাত লোক ভালো, হয়তো তোমাদের জন্য একটা ভালো হিজাবের ব্যবস্থা করবে, আধুনিক আল্ট্রা মডার্ন হিজাব, যেখানে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো এইরকম অসংখ্য নারীর মধ্যে তারা যে ভীতি ছড়িয়ে দিয়েছিল, জামাত যদি এখন বলে যে হ্যাঁ আমরা ওটা করেছিলাম, তাহলে রেজওয়ান হাসানের গ্রেপ্তার দাবি করা বা তার বিরুদ্ধে আন্দোলন করা, তাকে বিচারের আওতায় আনা, তাকে রিমান্ডে নেওয়া, এগুলো হতে পারে, জামাতের দাবি করতে পারে। একটা পলিটিক্যাল পার্টি সে তার যে কোনো দাবি সে করতে পারে। এখন সেই দাবিটি সরকার কতটা গ্রহণ করবে, জনগণ তার সঙ্গে কতটা সেই সামঞ্জস্য রক্ষা করে তাদেরকে সমর্থন জানাবে, তার উপরে সৈয়দ রেজওয়ান হাসানের ভবিষ্যৎ এবং ভাগ্য নির্ভর করবে। আমি একমত নই এই জন্য যে পরাজিত হবার পরে জামাত এই কথাটা বলছেন। যদি তাদের এই ধরনের কোনো কর্মকাণ্ড থাকতো, তাহলে আরও আগেই এই প্রতিবাদ তাদের জানানো উচিত ছিল, ইলেকশনের আগেই। কেননা এটা তো 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে করা যায় না, এটা করতে গেলে একটা প্রক্রিয়া করে করতে হয়। তো সেই প্রক্রিয়ার যদি কোনো চিহ্ন তারা নির্বাচনের আগেই বুঝতে পেরে থাকেন, তাহলে নির্বাচনের পরে শুধুমাত্র 2 জন ব্যক্তিকে কেন তারা দায়ী করবেন? দায়ী করলে তারা সবাইকে দায়ী করতে হবে, এবং বিশেষ করে এই দুজনের যিনি নিয়ন্ত্রক বা এই দুজনের যিনি বস, ডক্টর মোহাম্মদ ইউনূসকেও তো দায়ী করতে হবে। কেননা তার সম্মতি ছাড়া কি শুধু 2 জন উপদেষ্টা নিজের ইচ্ছামতো নির্বাচনকে বিঘ্নিত করতে পারে? এটা কি আসলে বিশ্বাস্য? এটা তো বিশ্বাস্য নয়। তাই আমি মনে করি যে এই অভিযোগটা খানিকটা আবেগ নির্ভর, এবং খানিকটা তাদের যারা সমর্থক তাদেরকে মানে এক ধরনের জিয়ে রাখার জন্য, তাদের মধ্যে যে একটা নির্বাচনী জোশ একটা যে আছে, সেটাকে টিকিয়ে রাখার জন্য এটা একটা প্রক্রিয়া যে আমরা তো হারি নাই, আমাদেরকে হারিয়ে দিয়েছে।
আচ্ছা, আর এই চুক্তির বিষয়ে যে তারা বলছেন যে জানতো না, কিন্তু খলিলুর রহমান বলেছেন যে সম্মতি দিয়েছে বড় দুইটি রাজনৈতিক দল। এই বিষয়ে কি বলবেন, যে আসলে আমির সম্মতি বক্তব্য দিলে কতটুকু কিভাবে সঠিক দিয়েছেন? মনে হচ্ছে? মানে সম্মতি দিলে কিভাবে দিয়েছেন, লিখিত অথবা মৌখিক? তাদেরকে কিভাবে জানানো হয়েছিল? এটি কি তাদেরকে পাঠানো হয়েছিল এই চুক্তিটি পড়ে দেখার জন্য, নাকি মৌখিকভাবে বলা হয়েছিল যে আমরা একটা বাণিজ্য চুক্তি করব, আপনারা কি রাজি আছেন কিনা, বা আমরা কিন্তু চুক্তিটা করে ফেলছি? কিভাবে এই কমিউনিকেশনটা হয়েছিল এটা যদি খলিল সাহেব জানিয়ে দেন তাহলে তো আমরা জানতে পারি। ওইটা তো নন ডিসক্লোজারের মধ্যে নাই। নন ডিসক্লোজারের মধ্যে আছে যে এই চুক্তির কিছু কিছু ধারা অথবা প্রায় পুরোটা অথবা হোয়াট এভার, এটা প্রকাশ করা যাবে না। কিন্তু চুক্তিটি যে তাদেরকে পাঠানো হয়েছিল কিংবা হয় নাই, এটার প্রমাণ দিলে তো কোনো অসুবিধা নেই। অতএব খলিল সাহেব যদি এখন প্রমাণ করে দেন যে না, এই যে মেইলে পাঠিয়েছিলাম, অথবা এই যে কুরিয়ার দিয়ে তাদের কাছে দিয়েছিলাম, অথবা রেজিস্টার ডাকযোগে দিয়েছিলাম, অথবা তাদেরকে দাওয়াত আপনি দিয়ে। রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে আপনি কিভাবে দেখেন? যে প্রশ্নটি করছিলাম, আমি তো গোলাম মাওলানা রনিকে, যে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে তিনি যে সঠিক ধরে নেব। বলছেন সম্মতি দিয়েছে, এটি কি আপনি কাকে বিশ্বাস করছেন? না, আমি একই প্রশ্ন। পররাষ্ট্রমন্ত্রীকে বিশ্বাস করব, কারণ উনি তো সরকার হচ্ছে জনগণের প্রতিনিধি, উনি জনগণের প্রতিনিধি। তাহলে উনি বলেছেন যে ওনারা জানতেন। এখন একটা ব্যাপার রয়েছে, সেটি হচ্ছে জামাত ইসলাম আবার বলেছে যে খলিলুর রহমান সাহেব গুপ্ত বিএনপি ছিলেন। তাহলে উনি জানা মানেই বিএনপি জানা, আচ্ছা, তাহলে বিএনপি জানলো। আর যদি এমন হয়ে থাকে যে উনি ওই একই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে জামাতপন্থী যদি কেউ থাকেন, তার সঙ্গে ব্যাপারটা শেয়ার করেন, তাহলে জামাত জেনে গেল। যদি এইভাবে হয়ে থাকে তাহলে হতে পারে, তা না হলে অফিসিয়ালি বিএনপির সঙ্গে উনি কিভাবে শেয়ার করেছিলেন এবং বা ওনারা কিভাবে শেয়ার করেছিলেন এই চুক্তিটা, এবং জামাত ইসলামের সাথে কিভাবে করেছিলেন, এটাও ব্যাখ্যা করতে হবে। আরেকটি বিষয়ের প্রশ্ন ওঠে, সেটি হচ্ছে যে এই দুটি দলই কি প্রধান দল, এটা কিভাবে তারা নির্ধারণ করলেন? কেননা আমি যুক্তিটা একটু দিয়ে আপনাকে শেষ করে দিই। বিএনপিকে আমি প্রধান দল বলতে পারি, কারণ এর আগে সরকার পরিচালনা করেছে, অনেক আসন পেয়েছে, প্রধানমন্ত্রিত্ব ছিল তাদের দলের মধ্যে। কিন্তু জামাত ইসলাম তো এর আগে হাতে গোনা, মানে দুই হাতের আঙ্গুলে গোনা যায় পুরাটা, এরকম সিটও পায় নাই। দুইটা বাকি ছিল, তিনটা বাকি ছিল, তো দুই হাতের আঙ্গুলে গোনা যায় না, এরকম সিটও পায় নাই। তাদেরকে ওনারা কিভাবে প্রধান দল হিসেবে বিবেচনা করলেন? তাদেরকে কেন জানাবেন? কেন এনসিপি কে জানালেন না? কেন বাংলাদেশে যে আরো রাজনৈতিক দল আছে তাদেরকে জানালেন না? কাউকেই জানালেন না। ইসলামী আন্দোলনকে কেন জানালেন না? খেলাফত মজলিসকে কেন জানালেন না? মানে জামাত আর বিএনপি দুটি প্রধান দল, এই সিদ্ধান্তটা অন্তর্বর্তী সরকার কিভাবে নিয়েছিলেন? এই সিদ্ধান্তের ভিত্তি কি? আমাদের দেশে শতকরা 90% মুসলিম। তো অ্যাটলিস্ট এই রোজার মাসে কোনো অবস্থাতেই উনি পারবেন কিন্তু আমি পারবো না, আমি কোনো অবস্থাতেই জামাতের আমিরকে বাদ দিয়ে খলিলুর রহমান সাহেবকে বিশ্বাস করতে পারবো না। ফলে জামাতের আমির যেটা বলেছেন সত্য বলেছেন, এবং এটা কিয়ামত পর্যন্ত এই সত্যই থাকবে। ফলে খলিলুর রহমান সাহেব মিথ্যা কথা বলেছেন। উনি অযথাই জামাতের মতো একটা পুতু পবিত্র দল, এবং শফিকুর রহমান সাহেবের মতো একজন অলি আল্লাহ গাউস কুতুব প্রকৃতির মানুষ, যিনি অসংখ্য মানুষের শ্রদ্ধা ভালোবাসার বিমূর্ত প্রতীক। তিনি ফু দিলে অনেক মানুষের অন্তরে ঠান্ডা হয়ে যায়, এবং তিনি যদি কারোর সঙ্গে মোশাহেফা করেন, হ্যান্ডশেক করেন, কাউকে জড়িয়ে ধরেন, অনেক ছোট ছোট শিশু তাদেরকে চুম্বন করেন, ওখানে একটা রহমত বরকতের যেটা মেলা বসে যায়। তো কাজেই এরকম একজন জিন্দা অলি, তিনি কি বিপদে পড়েছেন আপনি চিন্তা করেন। যে খলিলুর রহমান সাহেব এমনি একটা ঝামেলার মানুষ, উনি কোথা থেকে উড়ে আসছেন, আমেরিকা থেকে এসে কোথা থেকে এসে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জুড়ে গেছেন। তারপরে আসলেন কি যেন হাই প্রোফাইল একটা কি অদ্ভুত একটা নাম নিয়ে, রোহিঙ্গা বিষয়ক শরণার্থী হাই রিপ্রেজেন্টেটিভ, এরকম কথা আমার বাপেও শুনে নাই, আমিও শুনি নাই। এবং তুষার ভাইয়ের আব্বা আছেন, খুব সিনিয়র মানুষ, আমার টকশো দেখেন, সম্ভবত তিনিও জীবনে কখনো শুনেন নাই। এই হাই রিপ্রেজেন্টেটিভ থেকে হঠাৎ হয়ে গেলেন মানে কি যেন নিরাপত্তা উপদেষ্টা। নিরাপত্তা উপদেষ্টা হয়ে এরপরে শেষে সেনাবাহিনীর সঙ্গে তার একেবারেই সম্পর্ক ভালো না, ডেইলি ঘুডু লাগায় ওখানে। এবং ওনার কারণেই দেখা গেল জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একটা ফেরেশতার মতো মানুষের সম্পর্ক নষ্ট হয়ে গেল। আবার উনি কোত্থেকে কীভাবে এই বিএনপির সাথে সংযোগ করে একেবারে এখানে পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেল। এখন উনি পুরো অনেক মানুষের চরিত্র হরণ করছেন। এর মাঝে আমরা আরেকটা জিনিস দেখলাম যে জামাত আসলে চুক্তির পরে কোনো বিরোধিতা করেনি, এমনটাই দেখেছি। এই বিষয়ে কিছু বলতে চান কিনা? জামাত বিরোধিতা করবে কেন? জামাত তো জানিই না। আপনি জামাতের চুক্তি হওয়ার পরে, তো হওয়ার পরেও তো জামাত বলছে যে আমি তো কিছুই জানি না। তারা আগে সম্মতির বিষয়টি অস্বীকার করেছে। অস্বীকার তো করেছে, তার সঙ্গে সঙ্গে আপনি বোঝার চেষ্টা করেন শান্তা, জামাত একটা সত্যবাদী দল, গাউস কুতুব ওলি আল্লাহদের দল।
তারা যেটা বলে সেটা আপনাকে বিশ্বাস করতে হবে, আর যদি বিশ্বাস না করেন আপনার শরীর আগুন ধরে যাবে। আপনি এখনো পর্যন্ত কারামত বুঝেন নাই যে আমাদের কারামতটা কি। তো সেই অর্থে তারা যে একটা রিপারকাশন দেখাবেন, জি। প্রথমত হলো যে তারা তো বিশ্বাসই করতে পারেনি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোক এরকম দেশবিরোধী একটা চক্রান্ত করে একটা দেশের বিরুদ্ধে একটা চুক্তি করতে পারে। দুই নম্বর হলো যে তারা শুনছেন, এলোমেলো শুনছেন, শোনার পরে যেহেতু তারা সরকারের ওয়ান অফ দ্য মেজর পার্ট, খলিলুর রহমান সাহেবের সাথে তাদের সম্পর্ক হয়তো খারাপ ছিল বা রেজওয়ানার সঙ্গে তাদের সম্পর্ক খারাপ ছিল, কিন্তু ডক্টর ইউনূসের সঙ্গে তো তাদের সম্পর্ক ভালো ছিল। এবং 17 মাস ধরে মূলত সারা বাংলাদেশ চালিয়েছে জামাত, এটাই হলো বাস্তবতা। তো সেই বাস্তবতার মধ্যে আমিরে জামাত, হ্যাঁ, তিনি বলছেন যে তিনি এই চুক্তি সম্পর্কে কিছুই জানেন এবং না। রাজনৈতিক অঙ্গনের দুই বিশেষ ব্যক্তি দুই ধরনের কথা বলছেন। কিরকম? এটি আসলে এই যেমন এই খলিলুর রহমান এক ধরনের কথা বলছেন, খলিলুর যে রহমান তো আমাদের আমিরের রাজনীতি- কথার সাথে যে মিলল না। না, খলিলুর রহমান তো রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যক্তিগত নন। কারণে কোনো মন্তব্য, নাকি এটা আসলে কোনো চাপের কারণে তাদের এই ধরনের মন্তব্য আসতে পারে বলে মনে না, করছেন? এটা যেটা হচ্ছিল প্রথমত হলো আপনি কথা প্রথমে জিজ্ঞেস করেছেন যে জামাত সত্য কথা বলেছেন। আমি বিশ্বাস করি জামাত সত্য কথা বলেছে, খলিলুর রহমান সাহেব মিথ্যা কথা বলেছে। এজন্য জামাত খলিলুর রহমান সাহেবের গ্রেপ্তার দাবি করছে, এবং খলিলুর রহমান সাহেবের সঙ্গে সম্ভবত রেজওয়ানা, সৈয়দা রেজওয়ানা হাসান, সেও জড়িত। এবং জামাত মনে করে যে সৈয়দা রেজওয়ানা হাসান এবং খলিলুর রহমান এই দুজনে মিলে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে জামাতকে ঠকিয়ে দিয়েছে। ফলে আজকে যেখানে জামাতের আমির হবেন বাংলাদেশের আমিরুল মুমিনিন, এবং তিনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর তার চোখের সামনে জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হিসেবে হেঁটে বেড়াচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, এটা কি যে কষ্ট আপনারা বুঝতে পারবেন না। মমতাজের সেই গানের মতো বুকটা ফাইটটা যায় আর কি।